প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 6 এর থার্ড সামেটিক পরীক্ষার প্রশ্নপত্র বা সাজেশন নিয়ে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে চাইবো, তোমাদের দেখো থার্ড সামেটিক পরীক্ষায় কিন্তু পরীক্ষার যে মান সেটা কিন্তু থাকবে 70 মার্কস এবং সময় থাকবে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো কোশ্চেন কিন্তু এইভাবে কিন্তু দেওয়া হবে, একাধিক খেয়াল করো। দেখো বেশ কয়েকটি প্যারাগ্রাফ এখানে দেওয়া রয়েছে এবং তার সাপেক্ষে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ঠিক পরীক্ষাতেও কিন্তু এইভাবে হুবহু কিন্তু এরকমই কিন্তু আসবে। ঠিক আছে, দেখো যেহেতু তোমরা টেক্সটটি অলরেডি তোমরা পড়েছো, তাই আমি টেক্সটটি পড়ে কিন্তু সময় কিন্তু অতিবাহিত করছি না, ডাইরেক্ট কিন্তু প্রশ্নোত্তর পর্বে হাজির হচ্ছি। দেখো প্রথমেই একটা কোশ্চেন রয়েছে এর 1, কি বলছে, হু ওয়াজ নিকোলাস ভেদার। নিকোলাস ভেদার কে ছিলেন? ঠিক আছে, দেখো নিকোলাস ভেদার ওয়াজ দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন মানে হচ্ছে সরাইখানা। দেখো গ্রামের যে সরাইখানা, সেই গ্রামের সরাইখানা কিন্তু ল্যান্ডলর্ড ছিলেন, মালিক ছিলেন। অ্যান্ড আ গুড ফ্রেন্ড অফ রিপ ভ্যান উইঙ্কেল, এবং রিপ ভ্যান উইঙ্কেলের কিন্তু একজন ভালো বন্ধু ছিলেন। ওয়াই ওয়াজ রিপ কম্পেলড টু লিভ হিজ ফাদার্স গ্রুপ, ফ্রেন্ডস গ্রুপ। রিপ কিন্তু কেন বাধ্য হয়েছিল তার ফ্রেন্ড গ্রুপকে ত্যাগ করতে? দেখো রিপ ওয়াজ কম্পেল টু লিভ হিজ ফ্রেন্ডস গ্রুপ, কেন? বিকজ কেন, হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। কারণ তার স্ত্রী কিন্তু সবসময় অভিযোগ জানাতো তার বন্ধুরা কিন্তু তার যে অলস যে অভ্যেস সেটাকে কিন্তু উৎসাহ জানাতো। এই কারণে কিন্তু রিপ কিন্তু বাধ্য হয় তাদের ফ্রেন্ড সার্কেলকে ত্যাগ করতে। 3 নম্বরে দেখো, হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ হিজ ফেন্স অ্যান্ড কাউস। দেখো রিপের যে তোমার খামারের যে বেড়াগুলোর কন্ডিশন কেমন ছিল এবং গরুর কন্ডিশন বা কেমন ছিল। দেখো রিপস ফেন্সেস ফেল টু পিসেস। রিপের দেখো যে বেড়া, সেই বেড়াগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অ্যান্ড হিজ কাউজ স্ট্রেট, এবং তার যে গরু, সেই গরুটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। ওকে, দেখো নেক্সট আমরা দেখে নেব ট্রু ফলস দেখে নেবো। চলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো একের দাগে খেয়াল করো, রিপ ওয়াজ ভেরি এফিসিয়েন্ট ইন ম্যানেজিং হিজ ওন ফার্ম। ফার্ম মানে হচ্ছে খামার। দেখো এটা কিন্তু একদম মিথ্যা, ফলস। ঠিক আছে, ম্যানেজ করতে পারতো না বলেই তো খামারের যে ফেন্সিং ছিল সেটা কিন্তু টুকরো টুকরো হয়ে গিয়েছিল, এবং যে কাউস ছিল তারা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। এটা ফলস। দেখো সাপোর্টিং এ কি রয়েছে, হি হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক। প্রত্যেককে কিন্তু তাদের কাজে কিন্তু সাহায্য করতেন। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। তার যে নিজের খামার, সেই খামারটাকে কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারতেন না বা ব্যর্থ হতেন। 2 নম্বর দেখো, দ্য ফিল্ডস ওয়ার ফুল অফ উইডস। দেখো মাঠটা কি ছিল? মাঠগুলি ছিল দেখো উইডে ভর্তি, আগাছায় ভর্তি, একদম সত্য। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ড, তার মাঠে ঘাস বা আগাছা কিন্তু জন্মেছিল। নেক্সট দেখো, রিপ ওয়াজ আ সিম্পল অ্যান্ড গুড নেচার্ড ফেলো, একদম সত্য। দেখো আ সিম্পল গুড নেচার্ড ফেলো এর সাপোর্টিং সেন্টেন্সে রয়েছে। তারপর 4 দেখো, রিপস সোল ফলোয়ার ওয়াজ আ ফেরোশাস উলফ। দেখো রিপের যে তোমার যে সহচর কে ছিল, একমাত্র সহচর ছিল কি, হিংস্র একটা নেকড়ে। এখানে কিন্তু নেকড়ে তোমার হিংস্র নেকড়ে কথা বলা হয়নি, অ্যাকচুয়ালি তার যে কুকুর, সেই কুকুরটার নাম হচ্ছে উলফ। ঠিক আছে, তাই কিন্তু এটা ফলস। ওকে, নেক্সট আমরা দেখে নেবো, একটা ম্যাচিং রয়েছে, তো চলো দেখে নিই। স্ট্রে মানে একটু আগেই বললাম লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া। দেখো মুভ এমলেসলি, এদিক ওদিক উদ্দেশ্যভাবে ঘুরে বেড়ানো। ইনহেরিট মানে দেখো রিসিভড অ্যাজ অ্যান এয়ার, দেখো উত্তরাধিকার স্বরূপ কোনো কিছু পাওয়া। দেখো অ্যাট দ্য ডেথ অফ প্রিভিয়াস হোল্ডার, দেখো পূর্ববর্তী কোনো হোল্ডার যদি মৃত্যুবরণ করেন তারপরে যিনি পান জন্মসূত্রে, তাকে ইনহেরিট করা বলা হয়। ঠিক আছে, দেখো নেক্সট বলছে সোল মানে একাকিত্ব, অনলি। নেক্সট দেখো ডেসপিয়ার মানে হচ্ছে লস অফ হোপ, আশা নেই। ঠিক আছে, নৈরাশাকে বলা হয়েছে, নিরাশাকে। এবার দেখে নেব, দেখো কবিতা, তোমাদের কিন্তু টেক্সটে কিন্তু কবিতাটি কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো আশা করি তোমরা এই কবিতাটা পড়েছো। চলো আমরা প্রশ্নোত্তরে খেয়াল করি। দ্য পোয়েট উইল গো টু দ্য ফিল্ড উইথ হিজ ফাদার। দেখো তার বাবার সঙ্গে কবি কিন্তু মাঠে যাবেন। দ্য ফিল্ড ইজ ফুল অফ গ্রাস। দেখো মাঠটি কিন্তু ঘাসে ঢাকা বা ঘাসে পরিপূর্ণ। নেক্সট দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে শুধু ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে কবিতা, এই কবিতার টেক্সট থেকে কিন্তু ডটেড পোরশন বা ব্ল্যাঙ্ক পোরশনকে আমাকে ফিল আপ করতে হবে। দেখো দ্য রুকস, দ্য ক্রোজ অ্যান্ড দ্য শিগাল উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। দেখো এখানে মি রয়েছে, মি মানে কি, এখানে লেখক যখন বাচ্চা অবস্থায় রয়েছে তাই জন্য মি বলা হয়েছে। এই যখন, ঠিক আছে, এইটুকু লিখলেই হয়ে যাবে। নেক্সট দেখো, দ্য প্লাউ সাং উইল বি সাং। দেখো
কবির কিন্তু বাবা, দেখো মাই ফাদার, ঠিক আছে, এই লাইনটা দেখতে পাচ্ছ। তা কবির বাবা কিন্তু লাঙল চষার গান কিন্তু গাইবে, ঠিক আছে। দেখো বাই দ্য পোয়েটস ফাদার। চলো আমরা এবার ওই ওয়ার্ড ফাইন্ডিং করে নেব কবিতা থেকে। দেখো গ্যাদারিং ইন এ গ্রুপ, দেখো গ্রুপে জমায়েত হওয়াকে ফ্লক বলা হয়। কাটিং সামথিং ইনটু টু, দেখো ক্লিভিং। নেক্সট অ্যামিউজমেন্ট, কবিতায় কিন্তু এই ব্লেস শব্দটা ছাড়া কিন্তু নেই, তাই এটাই হবে। নেক্সট হচ্ছে কাল্টিভেট, কাল্টিভেট কথা মনে হচ্ছে লাঙল দেওয়া বা প্লাউ। নেক্সট আমরা দেখে নেব একটা আনসিন রয়েছে, এই আনসিনটা কিন্তু বিভিন্ন ম্যাগাজিন, পত্রপত্রিকা বা পুরোনো কোনো গল্প থেকেও কিন্তু নিতে পারি, ঠিক আছে। দেখো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর's mother was a noble lady, দেখো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ছিলেন একজন মহান মহিলা, ঠিক আছে। she loved to live among poor villagers, উনি কিন্তু গরিব গ্রামবাসীদের মধ্যেই বসবাস করতে বা থাকতে ভালোবাসতেন। and help them, এবং তাদেরকে সাহায্য করতে ভালোবাসতেন। once বিদ্যাসাগর went to see his mother in winter, এখন তার শীতকালে বিদ্যাসাগর তার মাকে কিন্তু দেখতে গিয়েছিলেন। his mother had only an old cotton shawl, তার মায়ের কিন্তু পুরনো একটা সুতির শাল কিন্তু ছিল। দেখো she was wearing it, ভগবতী দেবী এটাই কিন্তু পরেছিলেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কিন্তু ওটাই পরেছিলেন। বিদ্যাসাগর নোটিসড ইট, বিদ্যাসাগর এটা কিন্তু লক্ষ্য করলেন। so he bought a new woolen shawl for her, তাই সে কি করলো না, তো মায়ের জন্য একটা উলের শাল কিন্তু কিনে নিয়ে আসলেন। he gave it, দেখো মাকে কিন্তু দিলেন, ঠিক আছে, মাকে কিন্তু দিলেন শালটি। মাদার প্লিজ ইউজ দিস শাল, মা এই শালটি দয়া করে ব্যবহার করেন বা পরেন। ইউর কটন শাল ইজন্ট ওয়ার্ম, কি বলছে, আপনার ওই সুতির শালটা কিন্তু গরম নয়। অ্যান্ড ইটস টু ও কোল্ড, এবং কিন্তু এখন কিন্তু যথেষ্টই ঠান্ডা। ভগবতী দেবী স্মাইল, দেখো তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম কি পেলাম, ভগবতী দেবী, হাসলেন। অ্যান্ড টুক দ্য নিউ শাল অ্যান্ড কেপ্ট ইট ইন হার বক্স, নতুন শালটি নিয়ে তার বাক্সের মধ্যে পুরে রাখলেন। দেখো আশা করি আনসিনটা তোমরা বুঝতে পেরেছো, সমস্যা হওয়ার কথা নয়। চলো আমরা প্রশ্নোত্তর এক এক করে জেনে নেব। দেখো প্রথমে দেখতে পাচ্ছি ট্রু ফার্স্ট রয়েছে, বিদ্যাসাগর's mother lived in কলকাতা, এটা ফলস, দেখো গ্রামে থাকতেন। ভগবতী দেবী helped the poor villagers, সত্য, গরিব গ্রামবাসীদেরকে সাহায্য করতেন, তাই তো। নেক্সট দেখে নেব বেশ কয়েকটা কোশ্চেন আছে। হু ওয়াজ ভগবতী দেবী, হাউ ওয়াজ হার নেচার। দেখো কি বলছে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর's mother was ভগবতী দেবী, ঠিক আছে, তাহলে ভগবতী দেবীকে তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা। হার নেচার ওয়াজ গুড, তার নেচারটা বা প্রকৃতি ছিল খুব ভালো। সি অলওয়েজ লাভ টু হেল্প আদার্স, উনি কিন্তু অন্যকে সাহায্য করতে কেউ ভালোবাসতেন। 2 নম্বরে খেয়াল করো, হোয়াট ডিড বিদ্যাসাগর বাই ফর হিজ মাদার অ্যান্ড হোয়াই, বিদ্যাসাগর তার মায়ের জন্য কি কিনেছিলেন এবং কেন কিনেছিলেন। বিদ্যাসাগর বট আ নিউ উলেন শাল ফর হিজ মাদার, বিদ্যাসাগর কি করেছিল, তার মায়ের জন্য নতুন একটা উলের শাল কিনেছিল। নেক্সট আমাকে বলছে অ্যাজ হিজ মাদার হ্যাড অনলি an old cotton shawl, কি বলছে, and the old cotton shawl was not warm, দেখো তার মায়ের কিন্তু পুরনো একটা সুতির শাল ছিল এবং সেই সুতির শালটা কিন্তু যথেষ্ট কিন্তু উষ্ণ ছিল না বা গরম ছিল না। বিদ্যাসাগর বট আর নিউ উলেন শাল, ঠিক আছে, বিদ্যাসাগর কি করলেন না, তো মায়ের জন্য কিন্তু একটা নতুন উলের শাল কিনলেন। 3 নম্বরে খেয়াল করো, হোয়াট টাইপ অফ লেডি ওয়াজ বিদ্যাসাগর's mother, when did বিদ্যাসাগর গো টু সি হার। দেখো বিদ্যাসাগর's mother was a noble lady, উনি একজন মহান মহিলা ছিলেন। she loved to live among poor villagers and help them, সে কিন্তু গরিব গ্রামবাসীদের মধ্যে বসবাস করে তাদেরকে সাহায্য করতে ভালোবাসতেন। দেখো once বিদ্যাসাগর went to see his mother in winter, দেখো বিদ্যাসাগর একদা কিন্তু তার মাকে কিন্তু শীতকালে দেখতে গিয়েছিলেন। এবার চলো আমরা ম্যাচিংটা দেখে নেব। নবল মানে কি, মহান, তাই তো, জেনারেস। ভিলেজার্স, the persons living in villages, woolen made of wool, warm মানে কি not cold মানে গরম, noticed মানে কি observed, ওকে। এবার আমরা গ্রামার দেখে নেব। দেখো প্রথমেই রয়েছে 4 প্রিপজিশন আর্টিকেল, তাই তো। we went to the zoo and had a visit of it, I played on a slide and had lunch after it, I go for an evening walk, দেখো আমি কিন্তু একটা সন্ধ্যাবেলা হাঁটার জন্য কিন্তু যাই, তাই তো। নেক্সট দেখে নেব। দেখো 5 দাগে কি রয়েছে, দেয়ার কিংবা ইট দিয়ে ফিল আপ করতে হবে। নাও ইট ইজ রেনিং হেভিলি, বলছে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ডট 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 ইজ এ হিউজ ব্যানিয়ান ট্রি ইন দ্য ফরেস্ট, কি বলছে, দেয়ার ইজ এ। দেখো নেক্সট কি বলা হয়েছে, ইট ওয়াজ 11 o'clock at night, কি বলছে নেক্সট, ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য হাউস, বাড়িতে কি কেউ আছেন। তাহলে কোথায় ইট হচ্ছে কোথায় দেয়ার হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারলাম, ঠিক আছে।
পরে দেখে নেব কোথায় অ্যাম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে। দেখো আয়ের পরে সবসময় অ্যাম হয়, তাই তো। দেখো ইদার, হি অর আই। দেখো পরবর্তী ক্ষেত্রে দেখো সাবজেক্টের যে সাবজেক্টটা হবে কাছে থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হয়। আই রয়েছে এই জন্য অ্যাম হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো উই ওয়ার প্লেইং নাও। উই ওয়ার হবে না, উই আর হবে, ঠিক আছে। এখানে ওয়ার নয়, উই আর হবে, এ আর ই, ঠিক আছে। এটা ভুলবশত ওয়ার হয়ে গেছে। উই আর প্লেইং নাও। দেখো নিদার হি ওয়ার সি কি বলছে, ইজ ইনভাইটেড দেয়ার। ওকে, নেক্সট আমরা দেখে নেব একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে 60টা শব্দের মধ্যে তোমার ফেভারিট বুক সম্পর্কে। তাকে বলছে মাই ফেভারিট বুক ইজ টু কিল আ কি বলছে মকিং বার্ড। এটা একটা বইয়ের নাম, ঠিক আছে। কে লিখেছে? দেখো হারপারলি। দেখো বলছে হারপারলি লেখা টু কিল আ মকিং বার্ড হচ্ছে আমার প্রিয় বই। ইট ইজ আ পাওয়ারফুল স্টোরি সেট ইন আমেরিকান সাউথ। অর্থাৎ দেখো এটা একটা খুব শক্তিশালী গল্প যেটা দক্ষিণ আমেরিকায় কিন্তু স্থাপিত হয়েছিল। এক্সপ্লোরিং থিমস অফ জাস্টিস, মোরালিটি অ্যান্ড এমপ্যাথি। কি বলছে? জাস্টিস এবং মোরালিটি, নৈতিকতা, ঠিক আছে। ন্যায় বিচার, মোরালিটি, নৈতিকতা এবং সহানুভূতি, এইটাই হচ্ছে এই বইয়ের থিম। দেখো দ্য ক্যারেক্টার্স, চরিত্র স্পেশালি স্কট অ্যান্ড কি বলছে অ্যাটিক্স ফিঞ্চ। দেখো যে দুজন ক্যারেক্টার নাম বললাম, স্কাউট অ্যান্ড অ্যাটিকাস ফিঞ্চ। দেখো রিসোনেট ডিপলি উইথ মি বিকজ অফ দেয়ার ইন্টিগ্রিটি অ্যান্ড কাইন্ডনেস। দেখো দেখো এই দুটো ক্যারেক্টার কিন্তু আমার নিজস্ব মনের মধ্যে কিন্তু বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। কেন? তাদের যে ইন্টিগ্রিটি অ্যান্ড কাইন্ডনেস, ঠিক আছে, তাদের যে দয়া, ঠিক আছে, সেই দয়ার জন্য, ঠিক আছে, দয়ার জন্য এবং ন্যায়পরায়ণতার জন্য কিন্তু আমার যে স্মৃতি, সেই স্মৃতির মধ্যে কিন্তু প্রতিধ্বনিত হয়। দ্য বুক টিচেস ইম্পর্টেন্ট লেসনস। দেখো এই যে বই, কোন বই? দ্য টু কিল আ মকিং বার্ড। দেখো এই বইটা টিচেস অ্যান ইম্পর্টেন্ট লেসন অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং আদার্স অ্যান্ড স্ট্যান্ডিং আপ ফর হোয়াট ইজ রাইট। দেখো অন্যকে বুঝতে সাহায্য করে এবং কি না তো সঠিক জিনিসের উপরে কিন্তু আমাদের দাঁড়াতে সাহায্য করে, অর্থাৎ সঠিকের পাশে দাঁড়াতে কিন্তু সাহায্য করে। দেখো এই লেসনটা কিন্তু আমরা এই বইটা পড়ার মাধ্যমে কিন্তু উপলব্ধি করতে পারি। আই এনজয় রিডিং ইট রিপিটেডলি। দেখো বারবার পড়ে কিন্তু খুব উপভোগ আমি করি। As it offers both compelling storytelling and meaningful insight into human nature. দেখো কেন? তাতে দেখো কম্পেলিং স্টোরিটেলিং, দেখো গল্প বলার যে তোমার ধরনটা এবং কি মিনিংফুল ইনসাইট এবং অর্থপূর্ণ যে অন্তর্দৃষ্টি মানুষের যে প্রকৃতি, সেই প্রকৃতির উপর, ঠিক আছে, তার জন্য কিন্তু এই বইটা কিন্তু আমি বারবার পড়ে কিন্তু উপভোগ করি। ওকে, এই হচ্ছে বই সম্পর্কে প্যারাগ্রাফ। নেক্সট আমরা দেখে নেব একটা গল্প রয়েছে, এই হেন্সগুলি ব্যবহার করে তুমি চাইলে লিখতে পারো। দেখো গল্পের নাম দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। আর মোরাল কি রয়েছে? মোরালটা আমরা পরে জানছি। কাইন্ডনেস দ্য স্মল মে সেভ ইউ ইন দ্য এন্ড। ঠিক আছে, বলছে ছোট্টের প্রতি যদি তুমি দয়া দেখাও সেটা কিন্তু তোমাকে অবশেষে কিন্তু তোমাকে সেভ করতে পারে। আ লায়ন স্লেপ্ট beneath a sunlit tree dreaming of distant hunts. দেখো একটা তোমার সানলিট ট্রি, দেখো রৌদ্র ঝলমলে দিনে একটা গাছের নিচে একটা লায়ন কিন্তু ঘুমিয়েছিলেন। কি বলছে? আ টাইনি মাউস স্ক্র্যাম্বার্ড অ্যাক্রস দ্য গ্রাউন্ড। দেখো একটা ছোট্ট মাউসকে ছোটাছুটি করতে করতে দেখো অ্যান্ড র্যান ইনটু দ্য লায়ন্স নোজ। দেখো ছুটে কিন্তু লায়নের কিন্তু নাকে প্রবেশ করলো। স্টার্টলিং হিম টু অ্যাওয়াক, তাকে চমকে দেখে কিন্তু জাগিয়ে তুলল। দ্য গ্রেট বিস্ট রোড ইন অ্যাঙ্গার। দেখো রেডি টু কিল দ্য লিটল ইন্ট্রুডার। দেখো ওই মহান পশু, এখানে লাইনের কথা বলা হয়েছে, সে কিন্তু একদম উদ্যত হলো ওই অনধিকার প্রবেশকারীকে হত্যা করতে। দ্য মাউস ট্রেম্বলড অ্যান্ড হুইসপার্ড এ প্লি ফর মার্সি প্রমিসিং টু রিপে দ্য ফেভার সামডে। দেখো মাউস কিন্তু কাঁপতে কাঁপতে তাকে ফিস করে দয়া ভিক্ষা করলো যে কোনো একদিন এই মার্সি রিপে করে দেওয়া হবে। টাচড বাই পিটি দ্য লায়ন স্প্রেড দ্য মাউসেস লাইফ। মাউস কি করলো? একটু করোনা বশত দেখো ওই লায়ন কিন্তু করোনা বশত মাউসকে কিন্তু ছেড়ে দিল। উইকস লেটার, বেশ কয়েক সপ্তাহ পর, হান্টার্স এনস্নার্ড দ্য লায়ন ইন আ নেট। শিকারী কিন্তু হাঁদে ফেললো তাকে, কাকে? তো ওই লায়নকে। হি রোড ইন ফ্রাস্ট্রেশন থ্র্যাশিং হিজ উইংস অফ ফারি। দেখো সে কিন্তু খুব চিৎকার করতে শুরু করলো। কেন? আউট অফ ফ্রাস্ট্রেশন। দেখো দ্য কারেজিয়াস মাউস কি বলছে? রিমেম্বারিং দ্য মার্সি নড থ্রু দ্য রোপস অ্যান্ড ফ্রিড দ্য লায়ন অফ দ্য বিস্ট, দ্য কিং অফ দ্য বিস্ট। কি বলছে? দেখো নড মানে কি? কেটে ফেলা। দেখো নট থ্রু দ্য রোপস, অর্থাৎ
অর্থাৎ ওই যে নেট জালের যে তোমার যে সুতো, সেই সুতোকে কেটে ফেলে কিন্তু ওই মহান পশুকে কিন্তু মুক্তি দিয়ে দিল। ঠিক আছে, এই হচ্ছে গল্প। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। দেখো আমার চ্যানেলে বেশ কয়েকটা কিন্তু তোমাদের ক্লাসে কিন্তু প্রশ্নোত্তরের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্ট চালিয়ে দেখে নিতে পারো। তোমরা যদি সবকটা দেখে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু 100% কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, একটা ভিডিও দেখে কিন্তু 100% কমন কিন্তু পাওয়া যায় না। তোমরা কিন্তু একটা ভিডিও দেখে কিন্তু অবশ্যই বলবে না দাদা পাইনি। ঠিক আছে, বেশ কয়েকটা ভিডিও আমরা দিয়ে রেখেছি, সবকটা তোমরা দেখে নাও। আশা করি তোমরা একদম 100% কমন পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।